নমস্কার, শুরু করছি গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই ক্রীড়াঙ্গনে আজ এক নজরে। আজ ইন্ডিয়ান সুপার লিগে বাংলা দুই দল নামছে। মোহামেডান এসসি খেলছে হায়দ্রাবাদের বিরুদ্ধে, যে ম্যাচটি ইতিমধ্যেই শুরু হয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই স্কোর বলবো, কিন্তু আর একটা খবর যে আছে, অপর ম্যাচে যুব ভারতীতে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 নামছে ইস্ট বেঙ্গল চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। গতকাল ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড 0-2 ফলাফলে পরাজিত হয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে। এফএ কাপের 4th রাউন্ডে বিতর্কিত জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ভিএআর না থাকায় অফসাইড থেকে গোল করার অভিযোগ এনেছেন লেস্টার কোচ ম্যান ইউয়ের ম্যাগুইরের বিরুদ্ধে। খেলার ফল ম্যান ইউয়ের অনুকূলে 2-1। ভারতীয় সময় রাত 1:30 মাদ্রিদ ডার্বি দেখা যাবে লা লিগায়। সান্তিয়াগো বের্নাবিউয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। জার্মান বুন্দেসলিগায় ভারতীয় সময় রাত 8টায় মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড এবং স্টুটগার্ট। সৌদি প্রো লিগে আল নাসের জয় পেল আল ফাইয়ার বিরুদ্ধে 3-0 গোলে। গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম ম্যাচে জয়ের পরে কটকের বারাবারি স্টেডিয়ামে আগামীকাল ভারতীয় সময় দুপুর 1:30 ভারতীয় দল দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড দলের বিরুদ্ধে। 2019-এর পর 2025 ভুলে যেতে বসা ত্রিদেশীয় একদিনের সিরিজ আবারও ফিরে এলো ক্রিকেটে। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আজ গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রথমে তো ব্যাট করছিল নিউজিল্যান্ড দল। পাকিস্তান তুলনামূলক ভালো জায়গাতে কিন্তু শুরুটা করেছিল বলা চলে। করেছিল কেন বলছি, অবশ্যই করেছে, কারণ এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে 31 ওভার খেলা হয়ে গেছে। নিউজিল্যান্ড 4 উইকেটের বিনিময়ে 152 রানে এই মুহূর্তে ক্রিজে আছেন গ্লেন ফিলিপস এবং ট্যারেল মিচেল। মিচেল এই মুহূর্তে অর্ধশত রানের খুব কাছাকাছি। এদিকে রান রেট কিন্তু 5-এর একটু নিচে। অতএব কি হয় না হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে 0-1 ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর এই ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 257 রানের জবাবে স্মিথ ও অ্যালেক্স ক্যারি সেঞ্চুরিতে ভর করে 414 করেছে অস্ট্রেলিয়া। এবং সেকেন্ড ইনিংসে এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে 7 উইকেটের বিনিময়ে 208 রান। হ্যাঁ, 7 উইকেটের বিনিময়ে 208 রান। শ্রীলঙ্কার লিড আপাতত 51 রান, কিন্তু সকলেই জানে অস্ট্রেলিয়ার কাছে এটা খুব একটা অসুবিধা হতে পারবে না। আর রঞ্জির ম্যাচের দিকে তো চোখ থাকবেই। আজ রঞ্জি ট্রফির 4টি ম্যাচ শুরু হয়েছে। কোয়ার্টার ফাইনাল পর্বের মুখোমুখি মুম্বাই হরিয়ানার বিরুদ্ধে, এবং সেটি খেলাটা আপাতত শেষ হয়ে গেছে, কিন্তু খেলাটি হচ্ছিল ইডেন গার্ডেন্সে। আগামীকাল আবার এই খেলা শুরু হবে, এবং শেষ পাওয়া খবর অনুযায়ী প্রথম দিনের শেষে 278 রান 8 উইকেটের বিনিময়ে মুম্বাই ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। আর এদিকে কেরালা বনাম জম্মু কাশ্মীরের একটি ম্যাচ। সৌরাষ্ট্র নেমেছে গুজরাটের বিরুদ্ধে এবং বিদর্ভ খেলছে তামিলনাড়ুর বিরুদ্ধে। জাতীয় গেমসে বাংলার মহিলা হকি দল 1-2 ব্যবধানে মধ্যপ্রদেশ মহিলা হকি দলের বিরুদ্ধে পরাজিত হলো। মুম্বাই ওপেনে উইমেন সিঙ্গলস টেনিস ইভেন্টে ভারতীয় রাজেশ্বরন রেবতী 6-4, 3-6, 6-2 ফলাফলে জাপানের মেই ইয়ানাগুচিকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। আজ ভারতীয় সময় 6:30 সুইজারল্যান্ডে জিল টেকম্যানের বিরুদ্ধে তার খেলা আছে। সময়ে একটু গন্ডগোল হতেই পারে, কারণ মুম্বাই ওপেনে টেনিসের ক্ষেত্রে সময় একটু বোধহয় এদিক ওদিক হচ্ছে।
রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ 6-2, 6-1 ব্যবধানে পেদ্রো মার্টিনেজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন। সেখানে তার প্রতিপক্ষ হুবের হুরকাজ, তিনি পরাজিত করেছেন আন্দ্রেভ রুবলেভকে। আর এদিকে কার্লসেন ফিদার ইভেন্টে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। আপাতত তিনি ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুর টুর্নামেন্টের দিকে মনোনিবেশ করছেন। সরাসরি চলে আসবো ফোকাস। হ্যাঁ, আর ফোকাস মানে অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগের সন্ধ্যের ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং চেন্নাই এনএফসি যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 7:30 বাঙালির 3 আবেগ এইবার আইএসএলে, যাদের মধ্যে একটি দলই সেই আবেগকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বলা চলে, আর সেই দলটির নাম হ্যাঁ মোহনবাগান। এদিকে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান লিগ টেবিলের একদম নিচে, কিন্তু মরশুমের মাঝে বদলেছে কোচ ইস্ট বেঙ্গলের। এসেছেন অস্কার ব্রুজো, হঠাৎ করে দলটা বদলালো। তারপর হ্যাঁ আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, তারপর কেউ যেন কন্ট্রোল জেড প্রেস করলো দলটার মধ্যে। যে দলটা ঘুরে দাঁড়াচ্ছিল তার আবার মুখ থুবড়ে পড়ল। নতুন বছরে 5টি ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে 1টি ম্যাচে, যেখানে কেরালা ব্লাস্টার্স 2-1 গোলে পরাজিত করে। এছাড়া 1টি ড্র এবং 3টি পরাজয়। কেরালা ব্লাস্টার্সকে 2-1 গোলে পরাজিত করার পরেও যখন একের পর এক ড্র পরাজয়, বলতেই হবে ইস্ট বেঙ্গল দলটার মধ্যে একটু সমস্যা নয়, অনেকটা সমস্যা দাঁড়িয়েছে। এই মরশুমে 18টি ম্যাচে মাত্র 5টিতে ক্লিনশিট আছে ইস্ট বেঙ্গলের। 18 ম্যাচে 18 পয়েন্ট পেয়ে টেবিলের 10 নম্বরে। 18টি ম্যাচে মাত্র 18 গোল করে 23 গোল হজম করেছে এই দলটা। অতএব যতগুলো গোল করেছে তার থেকে বেশি কনসেভ করেছে। আজ সামনে চেন্নাই এনএফসি, যারা ইস্ট বেঙ্গলের থেকেও বেশি খারাপ অবস্থায় আছে। 11 নম্বরে চেন্নাই। 7ই ডিসেম্বর চেন্নাইয়ের ঘরের মাঠে ইস্ট বেঙ্গল চেন্নাইকে 2-0 ব্যবধানে পরাজিত করে। তাই চেন্নাই চাইবে কলকাতায় এর প্রতিশোধ নিতে, আর কলকাতা চাইবে প্রথম 6 থাকার যে ক্ষীণতম সুযোগ আছে ইস্ট বেঙ্গলের, তা যেন তারা অর্জন করে, এবং সেটা হোক ইস্ট বেঙ্গলের ম্যাচ জয়ের মাধ্যমে। ক্রীড়াঙ্গনেই শুনছিলাম যে ইস্ট বেঙ্গল ক্যামেরুনের রাফায়েল মেসি বাউলিকে দলে অন্তর্ভুক্ত করেছে। যদিও ফরওয়ার্ড লাইন থেকে ইস্ট বেঙ্গল যত টানা ভুগছে তার থেকেও বেশি ভুগছে রক্ষণের জন্য। 18 ম্যাচে 23 গোল খাওয়া ইস্ট বেঙ্গলের রক্ষণের কিন্তু বেশ অবস্থা তথৈবচ। এরই মধ্যে মরশুমের বাকি ম্যাচগুলো পর্যন্ত চুক্তি হয়েছে রাফায়েল মেসির সঙ্গে। যদিও ভারতীয় ফুটবল জগতে মেসি পুরোপুরি অচেনা নয়। কয়েক বছর আগে পর্যন্ত কেরালা ব্লাস্টার্সে হয়ে খেলেছিলেন তিনি। এখন দুঃসময় ইস্ট বেঙ্গলে যোগ দেওয়া এই ফুটবলার কতটা দলকে এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার। চোট আঘাত তো আছে, তারপরে আবার আছে পারফরমেন্সের অভাব। এদিকে ইস্ট বেঙ্গলকে প্রথম 6-এ মাঝে মাঝে দেখছেন অস্কার ব্রুজো, মাঝে মাঝে দেখছেন না, কোচও দিগ্ভ্রান্ত। কিন্তু কি হতে পারে, ঘুরে কি দাঁড়াতে পারে, আজকের ম্যাচেই তা কিন্তু বোঝা যাবে। এবার সরাসরি শুনে নেব বাইরে থেকে আনা একটি প্রতিবেদন। আইএফের প্রথমবার স্টল এই কলকাতা বইমেলায়। এই অবির এবং সম্পাদনার ক্ষেত্রে অবশ্যই অবদান রেখেছে আমাদের প্রতিনিধি রক্তিম বরণ ময়রা। প্রযোজনা আকাশবাণী ক্রীড়াঙ্গন। চলছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ক্রীড়াঙ্গনের আঙিনায় এবারের বইমেলাও হয়ে উঠেছে প্রাসঙ্গিক, কারণ এই প্রথম কলকাতা বইমেলায় সম্পূর্ণ ক্রীড়া সাহিত্য নিয়ে স্টল দিয়েছে আইএফএ। বাংলার প্রথম ক্রীড়া সংস্থা হিসেবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এই স্টল ক্রীড়া ক্ষেত্রে এক অভূতপূর্ব ঘটনা। আপনাদের বন্ধু রক্তিম চলে এসেছি কলকাতা বইমেলার সেই 276 নম্বর স্টলে।
সেখানে প্রকাশ হয়েছে আইএফের নতুন ইয়ারবুক, যেখানে রবি হাঁসদা সহ বাংলার সন্তোষ জয় এবং বাংলা ফুটবলের নানান উল্লেখযোগ্য বিষয় নিয়ে লেখা থাকছে। এছাড়াও স্টলে রয়েছে প্রচুর ক্রীড়া সাহিত্য, যা রীতিমতো নজর কেড়েছে পাঠকদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত মনে করেন, বইমেলার মতো বড় উৎসবে এরকম ক্রীড়া সাহিত্যের প্রসার ঘটা খুবই দরকার। বইমেলা একটা বড় উৎসব বাঙালির কাছে, যেখানে সব বইপ্রেমী সাহিত্যপ্রেমী মানুষরা একত্রিত হয় এবং ক্রীড়া সাহিত্য কিন্তু এখন যদিও একটু উইক হয়ে গেছে, একটা সময় একটা বড় অংশ ধরে থাকতো। খবর কাগজের কিন্তু শেষের দুটো পাতা বহু মানুষ এরকম আছে যারা ক্রীড়ার পাতা দিয়ে খবর কাগজ পড়া শুরু করে। তো সেখানে আমার মনে হয়েছিল যে এই ক্রীড়া সাহিত্যটাকেও প্রমোট করা দরকার। আপনি দেখবেন আমাদের বইমেলা স্টলে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন লেখকের খেলার উপরে লেখা বই সেখানে থাকবে। এছাড়া আমাদের প্রথমবার কিক অফ ইয়ারবুক বেরোচ্ছে, যেখানে বিভিন্ন লেখক এবং সাংবাদিকদের লেখা থাকছে। আমাদের যে কিক অফ ম্যাগাজিনটা বেরোতো তারও যে সেরা লেখাগুলো সেটারও একটা সংকলন থাকছে এই কিক অফ ইয়ারবুকে। আমার মনে হয় যারা খেলা ভালোবাসে তারা এই বইটা পড়ে অত্যন্ত আনন্দ পাবে। আইএফের এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি জানালেন, আমাদের এটা আপনারাও জানেন, এটা একটা অভিনব উদ্যোগ। এর আগে কোনোদিন স্পোর্টসের কোনো এই বইমেলায় কেউই স্টল দেয়নি। আমাদের আইএফের শীর্ষ কর্তারা এইটার ডিসিশন নিয়ে একটা নতুন জিনিস করলো এবং এই উদ্যোগে আমরা খুবই সাড়া পাচ্ছি। বিপুল সংখ্যক মানুষ আসছেন, ক্রীড়ামোদী মানুষ আমাদের বই তো নিচ্ছেন, আরও বিভিন্ন বইয়ের খোঁজ করছেন। তারা চাইছেন যে আরও বিভিন্ন রকমের বই রাখা হোক। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা, তো আমরা আশা করছি যদি আমরা পরের বার আসি, নিশ্চয়ই আমাদের যারা পদাধিকারী আছেন তারা চিন্তাভাবনা করবেন এখানে আরও কীভাবে আরও মানুষকে আকর্ষিত করা যায়, আরও কীভাবে নতুন নতুন জিনিস আনা যায়, এরকম নিশ্চয়ই পরিকল্পনা করবেন ভবিষ্যতে। আচ্ছা, এই পরিকল্পনাটা এই বছর যে হবে, এটা কবে থেকে আপনাদের মাথায় এলো? আর মাথায় কিছুদিন আগে থেকেই এসছিল এবং তার যে একটা প্রিপারেশান, হয়তো আমরা সেই সময়টা বেশি পাইনি। খুব অল্প দিনের প্রিপারেশানেই আমরা একটা ইয়ারবুক বারও করেছি। এছাড়া আমাদের যেসব নিজেদের বই আছে প্রতি মাসে যেগুলো বেরোতো কিক অফ, তারও কিছু সংস্করণ আমরা এখানে রেখেছি। এছাড়া বিভিন্ন ক্রীড়া সাংবাদিকদের ভালো ভালো বই আছে। এছাড়া আমাদের প্রয়াত সচিব প্রদ্যুৎ দত্তর জীবনী নিয়ে বই আছে, প্রয়াত শ্রী বিশ্বনাথ দত্তের সম্বন্ধে দুটো বই আছে। এগুলো ক্রীড়াপ্রেমী মানুষেরা দেখছেন, অনেকে সংগ্রহ করছেন এবং আরও বই ওরা চাইছেন, বিভিন্ন ধরনের বই। আমরা আশা করছি আমরা ওনাদের যে চাহিদা সেটা পরবর্তীকালে নিশ্চয়ই পূরণ করতে পারব। এবার যে ধরনের সাড়া আমরা পেয়েছি, যে উৎসাহ দেখিয়েছে ক্রীড়ামোদী মানুষেরা এখানে বইমেলায় যারা আসছেন, আমাদেরও উৎসাহিত করেছেন। আমরা নিশ্চয়ই আরও ভালোভাবে চেষ্টা করব। এছাড়া এখানে বই ছাড়াও আপনারা জানেন আমাদের এখানে স্পোর্টস সংক্রান্ত কুইজ হচ্ছে প্রতিদিন। তারপর দিকপাল খেলোয়াড়েরা আসছেন, তাদের সঙ্গে ক্রীড়াপ্রেমী মানুষেরা সরাসরি কথাবার্তা বলতে পারছেন। দিকপাল খেলোয়াড়দের কাছে প্রশ্ন করছেন, তারা উত্তর দিচ্ছেন। এছাড়াও বল জাগলিং যে একটা বেশ বিশেষ আকর্ষণ, সেটাও সবাই প্রত্যক্ষ করছেন এবং খুব উপভোগ করছে। এই ক্রীড়া সাহিত্য বাঙালি মননে কতটা প্রভাব ফেলতে পারে, বাঙালি ক্রীড়া জগতেও বা কতটা প্রভাব ফেলতে পারে? খুবই প্রভাব ফেলবে, কারণ আমি দেখলাম কিছু গার্জিয়ান, অভিভাবক, তাদের ছেলে মেয়েরা হয়তো ওই মোবাইলের প্রতি আসক্ত বেশি, তাদের সেই জায়গা থেকে বার করার জন্য আমাদের বলছেন বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের ছবি আছে এরকম কিছু বই আমাদের দিন, যাতে আমরাও তাদের এইটায় আকৃষ্ট করতে পারি, তারা যাতে এই দিকে কিছুটা সময় দেয়। তারা বলছেন, আমরা সেই চাহিদাও আমরা আশা করি আগামী দিনে পূরণ করতে পারব। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এই মুহূর্তে উপস্থিত আছেন প্যারালাল স্পোর্টসের ডিরেক্টর পার্থ আচার্য। সরাসরি শুনে নেব এই স্টল নিয়ে তার কি মন্তব্য।
এটা যেটা অভূতপূর্ব ঘটনা, আইএফের ইতিহাসে এই প্রথম স্টল, এবং ফুটবলের প্রচার বিপণনের জন্য আইএফের যে উদ্যোগ, সাম্প্রতিক আমাদের যে সাকসেস সন্তোষ ট্রফি, এবং আজকে ঘটনাচক্রে ন্যাশনাল গেমসে মেয়েরা যেখানে ব্রোঞ্জ জিতলো, এখানে মানুষ আসছেন, খোঁজ নিচ্ছেন, এবং বাঙালির আসলে চিন্তা মননে দুটো জিনিস খুব পাশাপাশি রয়েছে। একদিকে শিল্প সাহিত্য, তার সৃষ্টিশীলতা মনন, অন্যদিকে ফুটবল, বাঙালির রক্তে ফুটবল এটা বলেন। তো সেটা দেখে ভালো লাগছে, এবং প্রচুর তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসছেন যারা, এটা একটা মানে ভালো দিক, ভালো লাগছে। আইএফের আমি যতদূর জানি এটা প্রথম স্টল, এবং এর আগে এদের যেটা ছিল, এদের কিক অফ বলে একটা পত্রিকা বেরোয়, কিক অফকে নিয়ে এরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, কিন্তু এভাবে স্টল করেই প্রথম ওরা আসলো, এবং এই ভাবনাকে আমরা কুর্নিশ জানাই। আমি প্রথম দিনই আমরা যখন এই খবরটা পাই, এবং আমরা ফোন করেছিলাম আইএফের সচিবকে যে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন এটা অসাধারণ উদ্যোগ, কারণ ফুটবলের এই ধরনের বিপণন এবং বইমেলা তার আদর্শ মঞ্চ। ঠিক, আর শুধু ফুটবল নয়, সব রকম খেলাই আস্তে আস্তে ঢুকবে এই আশা রাখি। একদমই তাই, এবং মানুষ আস্তে আস্তে আরও বেশি করে খেলার দিকে ঝুঁকছেন, খেলা দেখছেন, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড যেটা অদ্ভুতভাবে একটা পরিবর্তন মনে হচ্ছে। আগে যেমন ধরুন প্রচুর সিনেমা হতো বছরে, এখন সেটা ওটিটির দিকে চলে যাওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেকটা ইয়ে হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা কিন্তু অদ্ভুতভাবে খেলায় চলে আসছেন, যেটা একটা ভালো দিক মনে হয়, এবং আইএফএ সঠিক সময়ে তাদের প্রচার বিপণনে নেমেছে, একই সঙ্গে মানে এত মানুষকে জানানোর সাকসেসের স্টোরিটা, এটা আমার মনে হয় একটা দারুণ স্টেপ। আর এই যে ক্রীড়া সাহিত্য, এটা খেলাধুলায় কতটা উন্নতি করবে আর মানুষের খেলা প্রেমে কতটা উৎসাহ যোগাবে, একটু যদি দেখুন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক আমরা যদি মার্কেসের কথা ধরি, মার্কেস তার কর্মজীবন শুরু করেছিলেন একজন ক্রীড়া সাংবাদিক হিসাবে, এবং সেখান থেকে উনি ইন্সপায়ার হয়ে লেখেন। আমাদের বাংলায় মতিনন্দী, তার তো তুলনা হয় না। আমার মনে হয় যে মতিনন্দী তার যে বিচার হওয়ার কথা তার লেখার, সেটা এখনও হয়নি। বাঙালির সবসময় একটা জিনিস দেখবেন প্রায়ই বলে ফাইট কোনি ফাইট, এটা মতিনন্দীর সেই বিখ্যাত। কিন্তু যেমন জীবনের ব্যালেন্স যেটা স্ট্রাইকারের ক্ষেত্রে বলছেন, এবং মতিনন্দীর সাহিত্য, মতিনন্দীর সাংবাদিকতা, সে তো একটা ভাস্ট ব্যাপার, এবং তাকে নিয়ে আমাদের বাংলায় ক্রীড়া সাহিত্য আনফর্চুনেটলি এখনও সেভাবে উঠে আসেনি। মতিনন্দীর পর আগে কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় অনেকের লেখা যেটা সাহিত্যের আকারে আমরা পেয়েছি, এবং তাতে অনেক বিষয় রয়েছে, সেটা কিন্তু এখন আমি এত প্রকাশক দেখছি, এত পাবলিশার দেখছি, কিন্তু শুধু খেলা নিয়ে মানে ক্রীড়া সাহিত্য নিয়ে কোনো প্রকাশক সেভাবে সক্রিয়ভাবে কাজ করেনি। এক্ষেত্রে আমার মনে হয় আইএফএ যদি একটু দায়বদ্ধ হয় বা আইএফএ যদি একটু সচেতন হয়, তারা কিন্তু অবলীলায় করতে পারে। আমি কিছু বই দেখছি, এখানে অনেক নতুন বই রয়েছে, এটা তো তাদের সাংবাদিকতা জীবনের বিভিন্ন কথা তারা তুলে ধরেছেন। একই সঙ্গে সাহিত্যকে যদি আমরা পাই, তাহলে হয়তো আমরা অনেক বাংলা সাহিত্যের নতুন উপন্যাস আমরা পেতে পারি এই ক্রীড়া সাহিত্যকে ধরে। ধন্যবাদ স্যার। শুনলেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলার প্রথম ক্রীড়া সংস্থা হিসেবে আইএফের দেওয়া স্টল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা আকাশবাণী কলকাতা, ক্রীড়া বিভাগ। আইএসএলে এখনও অবধি হায়দ্রাবাদ এবং মোহামেডান এসসির ম্যাচ গোল শূন্য হয়েই আছে। আচ্ছা, এফএ কাপের কথা বলছিলাম। রুবেন আমোরিম তিনি কি অনুশীলনে কথা বলতে পারেন না? তাই কি ম্যাচ চলাকালীন অনুশীলন করিয়ে নিচ্ছিলেন? না, মানে এফএ কাপ 4th রাউন্ডে ম্যানইউ বনাম লেস্টার সিটি ম্যাচটা দেখে তাই মনে হচ্ছিল। অন্তত প্রথমার্ধটা কোচেস বক্স থেকে অনবরত নির্দেশ আসছিল। বিশেষ করে লেচে থেকে আসা 20 বছরের মিডফিল্ডার প্যাট্রিক ডরগুই ছিল তার উদ্দেশ্য। তাকে দেখে ব্যক্তিগতভাবে আমার তো ভালোই লেগেছে। ক্লিন পাসেস, ফাইন টাচেস সবগুলোই দেখা যাচ্ছিল তার থেকে। বিশেষত তিনি এই দলে নতুন হওয়া সত্ত্বেও ডিয়েগো দালত এবং আমাদ দিয়ালোর সঙ্গে জুটি বেঁধে কোবে মাইনু এবং রাসমাস হয়লুনকে ভালোই সাহায্য করছিলেন। হ্যাঁ, কিন্তু বহু প্রতীক্ষিত গোলটা আসছিল না, তা ঠিক। তবে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হাসি হাসল ঘরের ছেলেরাই। একটু দিগ্ভ্রান্ত মনে হচ্ছিল, তবে সামলে নিয়ে শেষমেশ 5th রাউন্ডের দিকে অগ্রসর হলো ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটির বিরুদ্ধে 2-1 গোলে তারা জয়ী হলো। যদি ম্যাচের পরিসংখ্যানের দিকে নজর দিই, তাহলে দেখব বল দখলের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড 56%, লেস্টার সিটি 44%। লাল দুর্গ 13টা শটের মধ্যে 4টি অন টার্গেট রাখতে পেরেছে। অপরদিকে লেস্টারদের 6টা শটের মধ্যে 3টে শটের মুখ ছিল তেইকাঠির দিকে। 84% অ্যাকিউরেসির সঙ্গে গার্নাচোরা
578টি পাস খেলেছেন এবং লেস্টার সিটি 82% অ্যাকিউরেসি রাখতে পেরেছেন। 21টি ফাউল দু দলে করেছে, এটা ঠিক, কিন্তু রেফারি কিন্তু একটাই কার্ড দেখিয়েছে, তাও আবার হলুদ। অফসাইডের জালে লেস্টার সিটি একবারও না পড়লেও ম্যান ইউ খাতায় কলমে একবার অফসাইডের কবলে পড়েছে দেখালেও আসলে সেই সংখ্যাটা 2 হতেই পারত যদি VAR থাকতো, এবং সেটা অফসাইড হলে ফলাফল 1-1 হতো, কারণ সেটাই ছিল মাগুইরের ডিসাইসিভ গোল। FA আগেই জানিয়েছিল বটে যে এবার VAR প্রযুক্তির ব্যবহার হবে 5ম রাউন্ড থেকে, আর এটা নিয়েই শুরু হয়েছে দুই দলের ম্যানেজারের মধ্যে বাকযুদ্ধ। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন ম্যানেজার ছিলেন রুড ভান নিসেলরয়। নিসেলরয় এখন লেস্টার সিটির দায়িত্বে, আর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে নিসেলরয়ের পরে আসা অ্যামোরিমের হাতে। ফার্গুসনের সময় থেকেই একটা টার্ম বেশ জনপ্রিয় হয়েছিল ম্যান ইউতে, তা হলো ফার্গি টাইম, অর্থাৎ সংযুক্তির সময়, অর্থাৎ খেলা শেষ হওয়ার মুহূর্তে গোল করে হয় দল জিতে যায় বা সমতা ফেরায়। ম্যান ইউ বেশ অনেকগুলি ম্যাচ এভাবেই জিতেছে, তবে নিসেলরয় মনে করছেন যে তারা ফার্গি টাইমে হারেননি, বরং অফসাইড টাইমে হেরেছেন, কারণ মাগুইরের গোলটির সময় অন্ততপক্ষে 3 জন ম্যান ইউয়ের খেলোয়াড় অফসাইড পজিশনে থাকলেও লাইন্সম্যান সেদিকে নজরই দেননি, যা মেনেছেন অ্যামোরিনো। কিন্তু VAR যেহেতু নেই, তাই তাদের মানামানিতে কিছুই এসে যায় না। আসল কথা রেফারি বলবে, তার থেকেও বড় কথা গোল লাইন বলবে, যেখানে লেস্টার সিটিকে পর্যুদস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড এবং সরাসরি চলে গেল FA কাপের 5th রাউন্ডে। আজ সময় শেষ হতে চলল। আপনারা জানাতে পারেন কেমন লাগছে ক্রীড়াঙ্গন, জানাতে আপনারা ইমেল করতে পারেন airkolkatasports@gmail.com।